হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভিডিওটা তোমরা যেদিন পাবে সেদিন হলো রথযাত্রা। তো তোমাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। আজকের দিনটা তোমরা সবাই খুব সুন্দর করে কাটাও, খুব সুন্দরভাবে রথযাত্রা উদযাপন করো, ঠিক আছে? আর খুব মজা করো, খুব আনন্দ করো, ঠিক আছে? তো চলো, আজকে এই শুভ রথযাত্রার পুণ্যতিথিতে তোমাদেরকে সম্পর্কের একটা ডেফিনেশন শোনাবো, গল্প শোনাবো বলেছিলাম না? তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে গল্প শোনাবো। কিন্তু তার আগে গতকালকে যে ভিডিওটা তোমরা পেয়েছো সেখানে 4 থেকে 5 মিনিট মতন ভিডিওর অংশ মিউট হয়ে গিয়েছিল। সেটার কারণ হচ্ছে এই এক্সটার্নাল মিকটা যে আছে না, এটার হচ্ছে তোমার চার্জ চলে গেছে। এখনও আমি ভিডিওটা করার আগে 5 মিনিটের একটা ট্রায়াল দিচ্ছিলাম, তো দেখলাম যে হ্যাঁ 2 মিনিটের পর থেকে সাউন্ড গায়েব, অর্থাৎ এটার মধ্যে চার্জ নেই, আর অন্য কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে? তো প্রথমে সেই অংশটুকু ক্লিয়ার করব যেটা তোমরা শুনতে পাওনি গতকালকে। অবশ্যই করে জরুরি বিষয় ছিল, আর তার উপরেই বেস করে কিন্তু আমার টাইটেল থাম্বনেলটা ছিল। তো সেই কারণের জন্য ওই বিষয়টাকে আমি একদমই ইগনোর করতে চাইছি না। তো বিষয়টা হলো, অবশ্যই একটা কমেন্টই পড়ছিলাম আমি। সেই কমেন্টটা হচ্ছে একটা জুতো খাওয়া পাবলিক, মানে সে ভাত খায় না, সে লবণ খায় না, তার ভাতে তো আর লবণ দেয় না কেউ। সে তরকারি খায় না, তরকারিতে যে লবণ যায় সেই লবণ যায় না তার শরীরে, তার দিমাগে। সে হচ্ছে জুতো খাওয়া পাবলিক। সে কীরকম জুতো খায়? কেউ তাকে জুতো মেরে যায় না, মানুষের ছিঁড়ে যাওয়া পুরনো নোংরা ময়লা যে জুতো থাকে সেই জুতো সে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3 বেলা খায়। আবার সুযোগ পেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু সে শুধু জুতোই খায়। তো এরকম একটা জুতো খেকো মাল কমেন্ট করেছে। কোথায়? বিরিমাসের কমেন্ট বক্সে। তার কমেন্টটা শোনো, তার কমেন্টটা পড়লে পরেই তোমরা বুঝতে পারবে যে আমি তাকে কেন জুতো খাওয়া পাবলিক বলেছি, জুতো খাওয়া মাল বলেছি। লিখেছে, তোমার সাথে কম্পিটিশন করে তোমার এক্স ছর্দি সব কিছুই করছে, তোমার বিজনেস, তোমার গাড়ি, তোমার সব কিছু কপি করে। আমি যখন কারোর কোনো কিছু ভালো দেখি তখন সেটাকে সদর্পে মুখ উঁচু করে বলি যে হ্যাঁ এই জিনিসটা ভালো, আমিও করব, অর্থাৎ কপি করার কথা বলছি। কিন্তু এই যে বিজনেস, এটা কি আদৌ আমি বিরিমাসিরটা কপি করেছি? না, আমি কিন্তু বিরিমাসির কোনো কিছুই কপি করিনি। বিজনেস একদম না, বিজনেস সবাই করতে পারে। এই জুতো খেকো মালটাকে আচ্ছা করে আজকে ভালো করে জুতো দিয়ে যাব, অনেকগুলো জুতো দিয়ে যাবো, তাও নতুন। সবসময় পুরনো নোংরা ছেঁড়া জুতো খায় তো মানুষের, আজকে একটুখানি ভালো নতুন জুতো দিয়ে যাব, যাতে করে অনেকটা দিন এর চলে যায়। তো আমি যদি এর বিজনেস দেখে কপি করে থাকি, তাহলে বিরিমাসি কার বিজনেস কপি করেছে? কার বিজনেস কপি করেছে? প্রিয়ার বিজনেস কপি করেছে। প্রিয়া এদের বাড়িতে এসে উঠলো, শান্তিপুরের থেকে মাল নিতে এসেছিল, এদের বাড়িতে এসে উঠলো। সেই দিন প্রিয়ার মুখ থেকে যখন শুনলো বিজনেস ভালো চলছে, বিজনেসে কত লাভ, কি হেনা তেনা সমস্ত কিছু জেনে নিয়ে প্রিয়ার পিছনেই ছুরিটা মারলো, ঠিক আছে? প্রিয়ার পিছনেই কিন্তু ছুরিটা মারলো। এটা হচ্ছে এদের ভাষার কথা। কারণ আমি যখন নাইটির বিজনেস করা শুরু করেছি তখন কিছু জ্ঞানদা পাবলিক কি বলছিল যে আমি নাকি বিরিমাসির পিছনে ছুরি মেরেছি। ইভেন বিরিমাসিও এই ধরনের কথা সমর্থন করে। তাহলে বিরিমাসি যখন সমর্থন করে, তাহলে বিরিমাসি কি করে প্রিয়ার পিছনে ছুরিটা মারলো? আমি তো প্রথম বিজনেস শুরু করেছিলাম গয়না, আমি তো গয়নার বিজনেস শুরু করেছিলাম, আমি তো নাইটি, শাড়ি, বেড কভার এইসবের বিজনেস করছিলাম না। তাহলে আমি কোন দিক থেকে এই বিরিমাসিকে কপি করছি বলে এই জুতো খেকো মালটার মনে হয়েছে? কোনো দিক থেকে কি করেছি? না। যদি কেউ করে থাকে তাহলে সেটা বিরিমাসি করেছে। কার বিজনেস কপি করেছে? মৌয়ের বিজনেস কপি করেছে। কার বিজনেস কপি করেছে? প্রিয়ার বিজনেস কপি করেছে। ডিটেলসে প্রিয়ার কাছ থেকে সব কিছু জেনে নিয়ে তারপরে প্রিয়ার পিছনে ছুরিটা মেরেছে। তাই কপি আমি একে দেখে করিনি, একদমই করিনি। আমার ন্যাক ছিল যেই বিষয়, আমার ভালো লাগা ছিল যেই বিষয়, আমি সেই বিষয়টা নিয়ে বিজনেস করেছি। হ্যাঁ, আইডিয়া নিয়েছি 100 বার, সেদিনও বলেছি, এখনও বলছি, আইডিয়া নিয়েছি, কিন্তু কপি করিনি, ঠিক আছে? আচ্ছা, গাড়ি, যারা এই জুতো খেকো পাবলিক যারা আছে, যেরকম যতগুলো আছে, তারা এটাই মনে করবে যে আমি এটা দেখে এ হচ্ছে হিরিকবাজ। বিরিমাসি আর ওই তার কাটাটা, এরা হচ্ছে হিরিকবাজ, এরা হিরিকে মাতাল। যখন যেটা দেখলো তখন সেটা কিনতে হবে। কিন্তু আমার যে স্কুটি কেনার পরিকল্পনা বহুদিন আগে, সেটা যারা মানতে চায় তারা কিন্তু জানে, আর জুতো খেকো পাবলিকগুলো মানবে না, ঠিক আছে? এই গেল বিজনেস, গাড়ি, এইগুলোর কথা। এইবার পরের লাইনটা পড়ি। শুধু দুটো জিনিস কপি করতে পারবে না, 1 তোমার হাজব্যান্ড, 2 তোমার মেয়ে।
এই কমেন্টটা দেখেই আমি বলেছিলাম, একে বলেছিলাম, এই জুতো খেকো পাবলিককে বলেছিলাম উদ্দেশ্য করে, যে তুই এবার চুপ কর, নতুবা আমার বমি হয়ে যাবে। আচ্ছা বলো তো বন্ধুরা, কে চায় এই তার কাটা বিড়িমেশো অকর্মণ্য ভণ্ড একটা স্বামী? এর মতন স্বামী কে চাইবে? আমি তো চাইবো না। যার কিনা 2 পয়সা ইনকাম করার মুরদ নেই বউকে ছাড়া, বউয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে তারপরে ওই ফুটানি মারা ছাড়া ওর কোনো অকাত আছে? কোনো অকাত নেই। বউয়ের সাহায্য ছাড়া 2 পয়সা ইনকাম করার মুরদ যার নেই, ঘরের বউ অসুস্থ থাকলে পরে দুটো রেঁধে খাবে, দুটো রেঁধে বেড়ে খাবে, সেই মুরদ যার নেই, ঘরে বউয়ের পিরিয়ড হলে পরে ঠাকুরকে দুটো জল ফুল দেবে সেই ক্ষমতা যার নেই, সেই মুরদ যার নেই, সেই রকম হাজব্যান্ড কে চায় বাবা? কে চায়? আমার তো চাই না। আমার তো দূর দূর তার দুঃস্বপ্নেও এরকম হাজব্যান্ডের একটা হাজব্যান্ড ম্যাটেরিয়াল, এরকম এ তো হাজব্যান্ড ম্যাটেরিয়াল নয়, যে কিনা সারাক্ষণ নিজের শরীর চর্চা নিয়ে ব্যস্ত, শরীর নিয়ে ব্যস্ত, রোগ হলো সেটা নিয়ে ধুনতে বসে, এটা করতে পারলাম না ধুনতে বসলো। এই ধরনের কেউ চায় না, এই ধরনের হাজব্যান্ড কেউ চায় বলে আমার মনেই হয় না। আমরা মেয়েরা যাদের জ্ঞান আছে তারা এরকম হাজব্যান্ড সবসময় আমরা চাই, প্রেফার করি, যে সে যেন আমার অসুস্থতায় আমার পাশে এসে দাঁড়াতে পারে, সে যেন কর্মঠ হয়, সে যেন কেয়ারিং হয়, সে যেন রেসপেক্ট করতে পারে, সে যেন ভালোবাসতে পারে। এই রকম হাজব্যান্ড, এই ধরনের ক্যারেক্টার হলো হাজব্যান্ড ম্যাটেরিয়াল ক্যারেক্টার। তো এই যে মানে বৈশিষ্ট্যগুলো বললাম, তার সঙ্গে তো এই বিড়িমেশো, তার কাটা বিড়িমেশোর কোনো দূর তাক কোনো সম্পর্ক নেই। শুধু ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, মুখে শুধু ভালোবাসি। অ্যাকচুয়ালি যে সোনার ডিম পাড়া হাঁস, সোনার ডিম পাড়া হাঁস, তাকে ছেড়ে কি আর থাকা যায়? তাকে ছেড়ে তো থাকা যায় না। তো এটাকে বলছে অ্যাসেট। এই জুতো খেকো মালটা এই বিড়িমেশোকে বলছে অ্যাসেট। ওর মেয়েকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বিড়ি খেকো মালটাকে বলছে, বিড়িমেশো তার কাটা মালটাকে বলছে অ্যাসেট। আচ্ছা অ্যাসেট আমরা কাকে বলি? শর্ট অ্যান্ড সিম্পল ভাষায় অ্যাসেট মানে সম্পদ কাকে বলি? যার থেকে আমরা আউটকাম পাই কিছু। যেমন ধরো সোনা, এই সোনা হচ্ছে আমাদের বিপদের দিনে সঙ্গী, একটা ব্যাক সাপোর্ট, তার সাথে সাথে অ্যাসেট। কীরকম? সোনার দাম উত্তরোত্তর বৃদ্ধি পায়, ঠিক তেমনই তার সঙ্গে পাল্লা দিয়ে জমি জায়গা, দিনে দিনে জমি জায়গার দাম উত্তরোত্তর বৃদ্ধি পায়। তো সোনা, জমি জায়গা এগুলো হলো অ্যাসেট। আর এই যে হচ্ছে তোমার তার কাটা বিড়িমেশো, এ তো একটা অপচয়, এ একটা অপচয়, যে কিনা হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। তো এ অ্যাসেট হলো কোথার থেকে? আর তার সাথে আমাকে ইনক্লুড করলো কোন সাহসে জুতো খেকো মালটা? এটাকে আমি এতটা আমল দিতাম না, কিন্তু এই কমেন্টে দিদিমাসি খুব খুশি হয়েছে, 4-5টা লাভ দিয়েছে। তো সেখানে আমার তো কিছু বক্তব্য থাকতেই পারে, তাই না? যেই মরা হাজব্যান্ডকে, মানে যেই অকর্মণ্য, এই ক্ষেত্রে মরা মানে ডেড হয়ে যাওয়া না, মানে ঘাটের মরা টাইপ, এরকম টাইপের, যে হোমে লাগে না, যজ্ঞে লাগে না, যেই হাজব্যান্ডকে কখনো এর ঝুলিতে কখনো তার ঝুলিতে ফেলে দেওয়ার জন্য বউ সদা সর্বদা জাগ্রত হয়েছিল, সচেষ্ট হয়েছিল, তার কাছে আবার এই কমেন্টটা এত ভালো লেগেছে যে 4-5টা লাভ দিয়ে দিয়েছে। কখনো মারুকে বলেছিল তুই বিয়ে করে নে না, কত বড় সাহস, কত বড় নোংরা মেন্টালিটির এই বিড়িমাসি, কত বড় নোংরা মেন্টালিটির। নিজের ধর্মের সার বরটাকে চেয়েছিল মারুর কপালে ঝুলিয়ে দিতে, মারু কি পেয়েছে? একটা কমসে কম কর্মঠ, যে কিনা, যেই ছেলের কিনা বউয়ের অসুস্থতায় বউকে হেল্প করতে পারে, রান্না করতে পারে, বউয়ের কোনো জায়গায় ব্যথা হলে সেই জায়গায় তেল মালিশ করতে পারে। এরকম একটা বরের কাছে কাঁধে ঝুলিয়ে দিতে চেয়েছিল, আর নিজে ভাইয়ের সঙ্গে পগারপার হওয়ার কথা ভাবছিল। তারপর আবার আমাকে বলেছিল তুই কর না, তার কাটা মালটার সঙ্গে তুই প্রেম কর না। কত বড় সাহস ওর, কত বড় সাহস, ভাবতে পারছো? তা হঠাৎ করে এই কমেন্টটা বিড়িমাসির কাছে এত ভালো লেগেছে, লাভ দিয়ে দিয়েছে। তাই আমিও আমার বক্তব্যটা জানিয়ে দিলাম যে এই ধরনের একটা অপচয়মূলক অপদার্থ, পদার্থও না, অপচয়মূলক অপদার্থ কখনো কারো অ্যাসেট হতে পারে না। তো যাই হোক, ওই ড্রাইভার হয়েই থেকে যাবে, ড্রাইভার হয়ে থেকে যাবে। আচ্ছা বলো তো, পোষ্যটা অসুস্থ, হ্যাঁ পোষ্য অসুস্থ, তাই তার কাটা মালটা বেরোতে চাচ্ছে না গাড়ি নিয়ে প্র্যাকটিস করতে, কিন্তু বিড়িমাসি খুব উৎসাহ যোগাচ্ছে। আমি বলছি তুমি যাও, তুমি যাও, তুমি হাতটা সেট করো, আমি তো আছি পোষ্যটার সঙ্গে, তুমি চুল ছিঁড়বে, তুমি চুল ছিঁড়বে, ঠিক আছে, ওই পোষ্যটার কাছে থেকে তুমি চুল ছিঁড়বে। কিন্তু তোমরা একবার ভেবে দেখো,
কেন ওই বিড়িমাসি তার কাটা মালটাকে বারবার বাড়ি থেকে ঘর থেকে বের করার কথা বলে? মানে যাও হাতটা সেট করে আসো, আমি বাড়িতে কিছুক্ষণ একা থাকি আর স্মৃতিরোমন্থন করি, স্মৃতিচারণ করি, তাই না? বদমাইশ মেয়ে ছেলে। তো এই কমেন্টটা আমি পড়েছিলাম, এটা অনেকটা ডিটেলসে হয়ে গেল, ওখানটা শর্টে ছিল, তো ডিটেলসে আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট যে কমেন্টটা নিয়ে বলেছিলাম সেটা হচ্ছে ননদকে মাংস দেওয়ার কথা। বিড়িমাসি বলছে ওদের বাড়িতেও মাংস হয়েছিল, সেই কারণে আমি 2 পিস দিয়েছি। যাই হোক, যতটুকু দিয়েছে। তাহলে ওদের বাড়িতে যখন মাংস হচ্ছিলই, তোর ননদ যখন মাংস রান্না করছিলই, তাহলে তুই কি চুল ছিঁড়তে মাংস দিতে গেছিলি? তারা যে মাংস নিয়ে এসেছে তারা কি সলিড পিস নিয়ে আসেনি? তাহলে তুই কেন এক্সট্রা করে সলিড পিস দিতে গেলি? যাই হোক, সি মার্কা পাবলিকদেরকে সি বানাচ্ছে, ওতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে আমার যদি কিছু বলার থাকে আর আমাকে খোঁচা মেরে যদি কি স্পেশালি কিছু বলে থাকে, আমি খুঁচিয়ে একেবারে ভেতর থেকে নাড়ি ভুড়ি সব বের করে নিয়ে আসবো। তো এই ছিল যেই বিষয়টা মিউট হয়ে গিয়েছিল, সেই বিষয়টা ডিটেলসে আলোচনা করলাম। আচ্ছা, এইবার ভাবছি তোমাদেরকে গল্প শোনাবো। হ্যাঁ, ঝুলিয়ে রেখে লাভ নেই, গল্প শুনিয়ে দেবো, ভালো করে শুনবে। এই গল্পটা কবেকার? এই গল্পটা হলো সেম বিবাহবার্ষিকী দিনকার। এক হচ্ছে ওর বিবাহবার্ষিকী, বিড়িমাসির বিবাহবার্ষিকী, আর ঠিক তার আগে আমার বিবাহবার্ষিকী। আমার বিবাহবার্ষিকী কবে ছিল? নভেম্বর মাসের 18 তারিখ। আর বিড়িমাসির বিবাহবার্ষিকী আমার ঠিক কিছুদিন পরেই ছিল। ডেটটা আশা করি তোমাদের মনে আছে, আমি এখানে বলছি না। আচ্ছা, আমার বিবাহবার্ষিকীতে অনেকে নিমন্ত্রিত ছিল। তাদের মধ্যে অনেকে মানে অনেক না, যে কজন নিমন্ত্রিত ছিল তাদেরকে মোটামুটি আমি সবাইকেই ক্যামেরাতে দেখিয়েছি। তাদের মধ্যে একজন খুব চেনা পরিচিত তোমাদের কাছে। সে কে? তাকে তোমরা বিড়িমাসি ভিডিওতে অনেক দেখেছো। সে কে? সে হচ্ছে মল্লিকা। আশা করছি তোমাদের মনে আছে মল্লিকার কথা। প্রথমে বলে দিই মল্লিকার সাথে আমার পরিচয় কীভাবে। মল্লিকাকে আমি প্রথম দেখেছি বিড়িমাসির ভিডিওতে, এবং সেখান থেকেই ফেসবুকে আমাদের আলাপ হয়, ঠিক আছে? মেসেঞ্জারে আমাদের সাথে কথাও হয়েছে টুকটাক। তারপরে হঠাৎ করে যখন ওই বিড়িমাসির যে বান্ধবী আছে না, গুড়গুড়ি, ওর যখন ছেলে হয়, তখন ছেলে হওয়ার আগে বিড়িমাসি আর মল্লিকা দুজনে একটা জায়গায় বসে গল্প করছিল। সেখানে মল্লিকা বলেছিল যে ছেলে হয়েছে, ভালো হয়েছে, এত বিষয় সম্পত্তি কে খাবে? তো ওর এই ধরনের বক্তব্যতে আমার একটুখানি মানে আপত্তি ছিল, তো সেই নিয়ে আমি ভিডিও করেছিলাম। তারপরে মল্লিকা আমাকে বলেছিল যে এরকম না, ওরকম সেরকম, তো তখন ওর সাথে বেশ ভালো কথা হয়েছিল। তারপরে যখন হচ্ছে তোমার বিড়িমাসির বাড়িতে গিয়েছিলাম তার সন্তানের জন্মদিনে, ঠিক আছে, তখন আমরা যখন বেরিয়ে আসব, আমরা তো তাড়াতাড়ি গেছিলাম, তাড়াতাড়ি চলে আসবো তার জন্য, কারণ আমরা তো আবার এদের মতন কেয়ারলেস না। হ্যাঁ, আমাদের শেরুর চিন্তা সবার আগে করি। তো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। তো আমরা যখনই বেরোবো তখনই মল্লিকা ঢুকেছিল। এবার মল্লিকার সাথে একদম বেশিক্ষণ কথা বলতে পারিনি, কিন্তু যতটুকু সময় কথা বলেছি আমার মল্লিকাকে খুব ভালো লেগেছে, ঠিক আছে? আমার ওকে খুব ভালো লেগেছে মল্লিকাকে। তো এবার আমি বলেছি আমি পরে কথা বলে নেবো তোমার সাথে। তো আমরা একটু ছবি তুলেছি। মল্লিকা তাড়াতাড়ি করে ওর ফোন থেকে একটা ছবি তুলে নিয়েছে আমাদের দুজনের, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি গিফট এনেছে মল্লিকা, কি গিফট এনেছে সেটাও কিন্তু আমি বিড়িমাসির ভিডিওতে দেখেছি। আমি কিন্তু ডাইরেক্ট দেখে আসতে পারিনি, এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আচ্ছা, তারপর হোয়াটসঅ্যাপে একটা দুটো কথা হতো মল্লিকার সাথে আমার, সেই চ্যাট এখনও আছে আমার কাছে। এবার আমার বিবাহবার্ষিকীতে আমি মল্লিকাকে নিমন্ত্রণ করেছি, এটা আমার পার্সোনাল চয়েস। অনেকে বলেছে মল্লিকা যেহেতু সোনার গিফট দেয় তার জন্য নাকি আমি মল্লিকাকে নিমন্ত্রণ করেছি। আজকে আমি একটা দাম বলবো যেটা কিনা কম বেশি তোমাদের সবারই জানা। মল্লিকা আমার বিবাহবার্ষিকীতে আমাকে একটা পলার আংটি দিয়েছিল। ওই পলার আংটির দাম আমি মল্লিকাকে কোনো দিক থেকে ছোট করছি না, একদম না। উপহার মানে কি বলবো, মাথার ওপরে। সে 2 পয়সার জিনিস দিক, 2000 টাকার জিনিস দিক, বা যত রেঞ্জেরই জিনিস দিক না কেন, একটা পলার আংটির কত দাম হতে পারে সেটা আন্দাজ করি, মানে আমি আশা করি তোমাদের সবার আন্দাজ করার ক্ষমতা আছে। তাহলে সেই আংটি পাওয়ার জন্য শুধু আমি মল্লিকাকে নিমন্ত্রণ করব? ওই একটা আংটি কেনার ক্ষমতা কি আমার নেই? কেন কথাটা বললাম, কারণ অনেকেই বলেছিল যে আমি মল্লিকার কাছ থেকে সোনার গিফট পাবো বলে মল্লিকাকে আমি নিমন্ত্রণ করেছিলাম। যা মানে কি বলবো, যার যতটা মাইন্ড নোংরা সে ঠিক সেইভাবেই কিন্তু দেখে জিনিসগুলোকে। তো যাই হোক, মল্লিকাকে আমি নিমন্ত্রণ করেছি। মল্লিকার মায়ের তখন মেবি হসপিটালে ভর্তি ছিল, হসপিটাল না নার্সিংহোমে ভর্তি ছিল। তো বলছিল যে আমি তো আসতে পারবো না,
আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম। আমি যখন কাউকে নিমন্ত্রণ করি তখন তাকে মন থেকে নিমন্ত্রণ করি, ঠিক আছে? শুধুমাত্র ওই ফর্মালিটি আমি কখনো সেটা করি না, মন থেকে নিমন্ত্রণ করেছিলাম। মল্লিকাকে বলেছিলাম যে তুমি যদি বিকালেও আসো তাহলেও কিন্তু আসবে। বলছে তাহলে কিন্তু থেকে যাবো। তখন আমি বলেছিলাম হ্যাঁ থেকে যাও, আমাদের অনেক বড় বাড়ি, তুমি থেকে যেতে পারবে। তো যাই হোক, এরকম কথাবার্তা হয়েছিল। তারপরে মল্লিকা কিন্তু এসেছিল। বিরিমাসি তো ভিআইপি, বিরিমাসি অনেক পরে এসেছিল। রাস্তা কারোর একটা বাড়িতে যাচ্ছে, মিনিমাম কমন সেন্সটুকু তার থাকে না যে সেই বাড়িতে কিন্তু একটা অনুষ্ঠান, আমাদের মন মর্জি মতন কিন্তু সেখানে কিছু হবে না, ঠিক আছে? তো সেখানটায় নিমন্ত্রণ রক্ষা করব, একটা সঠিক সময়ে যাব, হ্যাঁ, সেটা কিন্তু করতে পারে না, কোনো জায়গায় করতে পারে না। তারা তাদের মন মর্জি মতন করে চলাফেরা করে। অ্যাকচুয়ালি প্রচণ্ড অসামাজিক, ভালোই অসামাজিক, বুঝতে পেরেছো? বিরিমাসি আর তার হাজব্যান্ড ভীষণ অসামাজিক। আচ্ছা, তারপরে মল্লিকা ঠিক যথাসময়ে এসেছে। অনেকক্ষণ ওয়েট করেছি বিরিমাসির জন্য, কিছুতেই আসতে পারছে না। নেকির মানে একেবারে কি বলবো, নেকির অধম। তারপরে এসছে, তার আগে আমরা কেক কেটে নিয়েছি, কারণ ওই একজন ওই হেলিব্রিটি, তার জন্য অপেক্ষা করার সময় আমাদের ছিল না, ও টাইম ওভার হয়ে যাচ্ছিল, তাই আমরা কেক কেটে নিয়েছি। আচ্ছা, বেশ ভালো কথা। এইবার বিরিমাসি যখন আসলো তখন দেখি মল্লিকার সাথে সেইভাবে কথা বলছে না। আমি বললাম কী ব্যাপার, এরকম একটা অচেনা অচেনা ভাব। তারপর বাড়ি ভর্তি লোক, মাথার উপরে অনেক দায়িত্ব, তখন আর ওই ব্যাপারে জিজ্ঞাসা করার সময় হয়নি বা সুযোগও হয়, ঠিক আছে? কিন্তু আমি দেখলাম কেমন একটা আলগা আলগা ভাব। আমি ভাবলাম এই দেখি এর কাছে জিনিসপত্র খাপাতে দেয়, ফিটিংস করতে দেয়, আবার ব্লাউজ বানাতে দেয়, এর বাড়ি কিছু হলে পরে নিমন্ত্রণ করে, ওর বাড়িতে যায় চাউমিন দেয়, সেইগুলো আবার নিয়ে আসে, কত কি আদিক্ষেতা দেখি। এদিকে আমাদের বাড়িতে এসে দুজনকে মনে হচ্ছে যেন চেনেই না, এরকম একটা আবভাব। আমি মানে বুঝতে পারছি কি সব কিছুই, কিন্তু ঠাওর করতে পারছি না যে কেন এরকমটা হচ্ছে। তো যাই হোক, এই তো গেল সেই দিনের ঘটনা। তারপরে হঠাৎ করে এই বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল। তখন আমাকে বিরিমাসি বলছে যে তুই ভাগ্যিস মল্লিকার হাজব্যান্ড মল্লিকার সাথে এসেছিল। দাঁড়াও এক মিনিট। বলছে ভাগ্যিস মল্লিকার হাজব্যান্ড মল্লিকার সাথে এসেছিল। আমি বললাম কেন? বলছে যদি ওর হাজব্যান্ড না আসতো না তাহলে ও কিন্তু থেকে যেত তোদের বাড়ি, জানিস তো। আমি বললাম তাই? তাতে কী হতো? হ্যাঁ থাকতো। বলে যেদিন যেত সেদিন থাকতো, তার পরের দিনও থাকতো। আমি বললাম সেটা কখনোই সম্ভব না, কারণ ওরও তো সংসার আছে, ওরও বাচ্চা কাচ্চা আছে, ওরও স্বামী আছে, ও কীভাবে থাকবে? চাইলেও কি থাকতে পারবে? চাইলেও থাকতে পারবে না। বলে তুই জানিসই না, ও বড্ড বেহায়া, ওর কোনো লাজ লজ্জা বলে কিছু নেই। আমি বললাম তাই? আচ্ছা, এই বিষয়টা কিন্তু 1000% সত্যি, এর প্রমাণ কিন্তু চেও না, কারণ এই কথাগুলো হোয়াটসঅ্যাপে বাই কলে হয়েছিল, বাই ফোনেই কথাগুলো হয়েছিল, ঠিক আছে? কিন্তু এই কথাগুলো 1000% সত্যি। আর সেটা কতখানি সত্যি আমার এই ভিডিওটা যদি মল্লিকা দেখে তাহলে মল্লিকাও বুঝতে পারবে। আচ্ছা, তখন বলছে যে তুই যদি আমাকে একবার বলতি যে তুই ওকে নিমন্ত্রণ করবি কি না, আমি তোকে বারণ করে দিতাম। তখন না আমার একটুখানি বিষয়টা খটকা লেগেছে যে আমার বাড়িতে অনুষ্ঠান, আমি কাকে নিমন্ত্রণ করব না করব, তোকে কেন বলবো, তুই কে সেটা ডিসাইড করার, তাই না? এটা তখন আমি ভেবেছিলাম। তখন বলছে যে জানিস না, একবার সেই আমার বিবাহবার্ষিকীতে এসেছিল, মনে আছে? তোর দেওয়া শাড়িটা আমাকে পরিয়ে দিল। আমি বললাম হ্যাঁ। তারপরে ওকে সাজিয়ে দিয়েছে, ওর বরকে পাঞ্জাবি পরিয়েছে, সাজিয়ে দিয়েছে। পাঞ্জাবি পরেছিল না, হলুদ রঙের একটা শার্ট পরেছিল, আমার মনে নেই। আমি যে হলুদ আর লালের মধ্যে কম্বিনেশন করে শাড়িটা দিয়েছিলাম বিরিমাসিকে, সেই শাড়িটা পরিয়েছিল। সেই শাড়িটা মল্লিকা বিরিমাসিকে পরিয়ে দিয়েছিল, ঠিক আছে? তো সেই দিন সেই সময়ও মল্লিকা বিরিমাসির জন্য এরকম সোনার পলার আংটি নিয়ে গিয়েছিল। তো সেই দিন রাত্রেবেলা মনে হয় থেকে গিয়েছিল, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তার জন্য বিরিমাসি বলেছে যে আমি চক্ষু লজ্জার খাতিরে ওই রাত্রে আর যেতে মানে বারণ করেছি, এটা তো আমার দায়িত্ব। আমি বললাম হ্যাঁ একদম ঠিক, তোরই দায়িত্ব। তো বলছে ও থেকে গেল, ও বিছানা ঝাড়ছে, হ্যাঁ, ও বিছানা ঝেড়ে আমার এক কথায় ও বিছানা ঝেড়ে বিছানা করে ফেলেছে। বলছে তুই যদি ওকে একবার বলিস, ও তোর সাথে মানে তোর ঘরের কাজ করে দেবে, তোর ঘরের কাজ করে দিয়ে তোর সঙ্গে থেকে যাবে। আমি বললাম তাই? দেখো, আমি একবার মল্লিকার সাথে ফেস টু ফেস হয়েছি, আমি কিছুক্ষণ কথা বলেছি, তো আমার থেকে মল্লিকাকে ও বেটার চেনে, তাই তো? আমার কাছে তো এটাই মনে হবে তখন যে মল্লিকা সত্যি এরকম গায়ে পড়া, আমার তখন এটাই মনে হবে। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। তা বলছে যে সেই রাত্রে কিন্তু বাড়ি যায়নি, হ্যাঁ সেই রাত্রেও বাড়ি যায়নি, ও এরকম এসে
হচ্ছে তোমার কি যেন বলে, ও সেই দিন থেকে গিয়েছিল, বলছে পরের দিন সকালবেলাও যাচ্ছে না, পরের দিন সকালবেলা আমার হাতে হাতে রান্নাঘরে কাজ করছে। হ্যাঁ, মানে বিড়িমাসি আমাকে বলছে যে পরের দিন সকালবেলাতেও ও যাচ্ছে না, আমার তো গা জ্বলে যাচ্ছে যে তুই বাড়ি যা, আমি মুখে বলতেও পারছি না। তারপরে এইভাবে ওইভাবে হোক যে করে হোক ও বাড়ি গেছে, ঠিক আছে। ওর বর ফোন করে ডাকছে, বলছে ওর বর ফোন করে বলছে মল্লিকাকে যে তুমি বাড়ি চলে আসো, কিন্তু মল্লিকা যাচ্ছে না। এইবার আমার প্রশ্ন হচ্ছে, তোর সেই বিবাহবার্ষিকীর ঘটনা অনেক দিন আগেকার, মানে এই বছর তার আগের বছর মেবি, কারেন্ট গেল, এই বছর তার আগের বছর মেবি, কিন্তু তাহলে এইরকমই যদি ক্যারেক্টারের হয়, মল্লিকা যদি এইরকম ক্যারেক্টারেরই হয়, দাঁড়াও তো একটা মিনিট, আবার চলে এসছে। তা যেটা বলছিলাম যে মল্লিকা যদি এইরকম ক্যারেক্টারেরই হবে, তাহলে তুই কি করে ফার্দার তোর মেয়ের জন্মদিনের সময় তুই মল্লিকাকে নিমন্ত্রণ করলি? কি করে তুই নিমন্ত্রণ করলি? তাহলে তোর গিফট পাওয়ার লোভ ছিল? তুই জানিস মল্লিকাকে নিমন্ত্রণ করলে পরেই একটা সোনার গিফট মানে অবভিয়াসলি আসবেই আসবে। তুই তাহলে ওই সোনার গিফট পাওয়ার জন্যই মল্লিকার মতন গায়ে পড়া মহিলাকে নিমন্ত্রণ করেছিলি। খুব স্বাভাবিক এটা। বুঝতে পারছো এই বিড়িমাসি কতটা লোভী? মানুষকে সে পছন্দও করবে না, আবার মানুষের কাছ থেকে গিফট নেওয়ার জন্য সেই অপছন্দের মানুষটিকে নিমন্ত্রণ করতেও ভুলবে না, ছাড়বে না। এই কারণের জন্যই যখন বিবাহবার্ষিকীতে, এই বছর বিবাহবার্ষিকীতে 3 জন মিলে আমরা গিফট করেছিলাম, সেটা ওর মন মতন হয়নি। এক তো মন মতন হয়নি, কুকুরের পেটে ঘি সহ্য হয় না, তার জন্য ননস্টিকের বাসন ওর সহ্য হয়নি, পছন্দ হয়নি। 2 নম্বর কথা যেটা ভালো লাগেনি ও, সেটা হচ্ছে আমরা 3 জন মিলে কি করে একটা গিফট দিলাম, কেন 3 জন আলাদা আলাদা গিফট করলাম না? এর এতটা লোভ, এর এতখানি লোভ, আর এর এতটা লোভ বলেই মেয়েকে পুজো দেওয়ার কথা বলে না, ব্লগিং করার কথা বলে, কারণ সেখান থেকে পয়সা আসবে। ঠাকুরকে জল ফুল দিলে তো আর পয়সা আসবে না, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে বিষয়। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই, যে কিনা যার কিনা গায়ে পড়ার অভ্যাস, যে কিনা আসলে পরে আর যেতে চায় না, তাহলে তাকে তুই ফার্দার কেন নিমন্ত্রণ করলি? শুধুমাত্র তার কাছ থেকে সোনার গিফটটা হাতানোর জন্য, তাই তো? এটাই হচ্ছে তোর কাছে সম্পর্কের ডেফিনেশন। এই যে বলছিলি না সেই দিন, একটা সম্পর্ক দেখাও তো যেটা কিনা অফ ক্যামেরাতে হয়েছে, সোশ্যাল মিডিয়ার থ্রু হয়নি, সেই সম্পর্ক একটাও নষ্ট হয়েছে? তোর মতন পাজি, তোর মতন ধরিবাজ, তোর মতন জালিয়াত মহিলার আসল ফেস যদি সবাই জানতে পারে না, বুঝতে পারে না, তোর কাছ থেকে না ক্রস মাইল দূরে থাকবে। তোর মতন হেলিব্রিটিকে পায়ে মারিয়ে চলে যাবে, তোর মতন নোংরা কদর্য মেন্টালিটির হেলিব্রিটি। বুঝতে পেরেছিস? এবার শোনো, পপুলার ঘটনা, লেটেস্ট ঘটনা বলছি। এইবার বিবাহবার্ষিকীতে এদের মেয়ে এদের কাছ থেকে ভালো জিনিস শিখবে কি করে? কেন এই কথাটা বললাম শোনো গল্পটা ডিটেলসে। এইবার বিবাহবার্ষিকীতে তো আমি খোদ গেছিলাম বিড়িমাসির বাড়িতে। তাই এবার বিড়িমাসি তো পুরো আনএক্সপেক্টেড, জানতোই না যে আমি যাব। তো সেই মুখ চোখ কেমন করে এসছে, যে কে এসছে, বিরক্তি সহকারে এসছে। যেই দেখেছে আমি, তখন ওর মনটা উড়িয়ে বাবা দিল গার্ডেন হয়ে গেছে, একদম মনে হচ্ছে যেন বয়ফ্রেন্ড এসেছে, এরকম একটা আবহাব। আচ্ছা, তারপরে কিছুক্ষণ পরে ওর মাও আসলো। ওর মায়েরও আসার কথা ছিল না, ওর মাকেও আসার অনুমতি ছিল না সেই দিন। বুঝতে পেরেছো কেন? সেটা বলছি। কারণ এই যে শিলিগুড়ির যে মহিলা ছিল, তার সাথে তো দুনিয়ার সব লোকের সাথে ভালো ঘনিষ্ঠতা যোগাযোগ, সেটা তো তোমরা সবাই জানো। তো শিলিগুড়ির মহিলা এই বিড়িমাসির মায়ের সঙ্গে আবার কথোপকথন চলছে। বিড়িমাসির মা ঢঙিমাসি বলছে যে আমি মেয়ের বাড়িতে যাব। তখন শিলিগুড়ির মহিলা বলছে না না, আজকে তো ওদেরকে ছেড়ে দাও, প্রাইভেট মুহূর্ত অর্থাৎ কোয়ালিটি টাইম স্পেন্ড করবে ওরা, বিবাহবার্ষিকী, তোমার যাওয়া লাগবে না, এই কথা বলেছে। বুঝতে পেরেছো? মানে সবাইকে কন্ট্রোল করছে, সবাইকে কন্ট্রোল করছে। আচ্ছা, তারপরে দেখলাম ধীরে ধীরে বিড়িমাসির মাও আসলো। হ্যাঁ, বিড়িমাসির মা আসলো সজনে ফুল নিয়ে, সেই কীর্তি। যাই হোক, সজনে ফুলের কথা, ওই খাওয়া নিয়ে আমি কখনো বলি না। আমার ওইটা মনে পড়লে, সজনে ফুলের কাহিনী মনে পড়লে হাসি পায়। এটা আবার তোমরা জানতে চেও না, এটা আমি বলবো। আচ্ছা, ওটা ভালো একটা মেমোরি। তারপরে হঠাৎ করে এরা মল্লিকাকে নিয়ে আলাপ আলোচনা শুরু করলো। মল্লিকা ডাইরেক্ট বিড়িমাসিকে ফোন করেনি, কারণ মল্লিকা জানে যে বিড়িমাসি মল্লিকাকে ঠিক পছন্দ করে না। আমার এখানটায় প্রশ্ন মল্লিকার কাছে,
যেখানটায় একটা সুস্থ মস্তিষ্কের মানুষ বুঝতে পারছে যে আমার প্রেজেন্স, আমার হস্তক্ষেপ সেই মানুষটা পছন্দ করছে না, তাহলে আমার এত কিসের চুলকানি? তার বিবাহবার্ষিকী পালন করব, সে আমাকে ইগনোর করছে, সে আমাকে পছন্দ করছে না, একটা জায়গায় আমরা মিট করেছি, পুরো অচেনা ব্যক্তির মতন আমার সঙ্গে আচার আচরণ করছে, তাহলে সেলফ রেসপেক্টের ধাজিয়া উড়িয়ে দিয়ে আমি কেন তার বার্ষিকী সেটা সম্পর্কে আমার এত চুলকানি থাকবে, তাই না? এটা খুব স্বাভাবিক। মল্লিকার সংসার কি এই বিড়িমাসি চালায়? না, একদমই না। তাহলে কেন মল্লিকার এত চুলকানি যে বিড়িমাসির বিবাহবার্ষিকী পালন করতে যাবে সেটা নিয়ে আলোচনা করছে? কার সাথে? বিড়িমাসির মায়ের সাথে। বিড়িমাসির মা এসে বলছে, আরে জানিস না মল্লিকা ফোন করেছিল, বলছে তোমার সাথে একটুখানি দরকার আছে। তখন বিড়িমাসি বলছে, এই খবরদার না, বলে দেবা যে আমরা বাড়িতে নেই। বুঝতে পেরেছ? বলছে ওই দেখ আবার ফোন করছে, ওই দেখ আবার ফোন করছে। মেয়েটার সামনে, বাচ্চা মেয়েটার সামনে এই সমস্ত কথা আলাপ আলোচনা হচ্ছে। তখন বিড়িমাসি বলছে তার নিজের মাকে, মানে ঢঙিমাসিকে বলছে, এই ফোন ধরো না, পোষ্য চিৎকার করলে বুঝতে পেরে যাবে যে তুমি আমাদের বাড়িতে আছো, তুমি এখানে আছো, খবরদার তুমি এখন ফোন ধরো না। তখন বলছে যে না এখন চিৎকার করবে না, ফোনটা ধরি। এইবার যখন ওই ঢঙিমাসি মল্লিকাকে মিথ্যে কথা বলছে যে না আমি তো যাব না, আমি তো মেয়ের বাড়িতে যাব না, তখন কিন্তু ঢঙিমাসি বিড়িমাসির বাড়িতেই দাঁড়ান, অথচ মল্লিকাকে মিথ্যে কথা বলছে যে না আমি তো যাব না, ওরা তো বাড়ি থাকবে না, ওরা কখন আসবে কে জানে। এই ধরনের ভুজুং ভাজুং কথা বলা হচ্ছে যাতে করে মল্লিকা বিড়িমাসির বাড়িতে না আসে। বুঝতে পারছো? সম্পর্ক নিয়ে কপচাচ্ছিল না সেদিন, নিজের চোখে দেখে এসেছি, নিজের কানে শুনেছি। আর এই সমস্ত জিনিস কে শুনছে? ওর মেয়ে শুনছে। তাহলে বিড়িমাসির মেয়ে ভাবো তো কী শিখছে, যে মা যাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্য এই ধরনের প্যাচ কষছে, আবার তাকেই আবার নিমন্ত্রণ করছে কেন? মেয়েটার মনে প্রশ্ন জাগবে। মেয়েটার মনে এখন আর কোনো প্রশ্ন জাগবে না। মেয়েটা সব জেনে গেছে, সব বুঝে গেছে এবং সব কিছু শিখেও যাচ্ছে আস্তে আস্তে। মায়ের এই দ্বিচারিতা, মায়ের এই দোগলা ফেস মেয়ে চিনেও গেছে, দেখে নিয়েছে বহুদিন ধরে, দেখছে বহুদিন ধরে, চিনেও নিয়েছে, বুঝেও গেছে, শেখাটা বাকি আছে। বুঝতে পেরেছ? এরা এই ধরনের ক্রিটিক্যাল মাইন্ডের, আবার সম্পর্ক নিয়ে বলতে আসে, সাহস কত বড়! যে কিনা ভেতর থেকে সব কিছু জানে, তাকে উদ্দেশ্য করে তোমরা ভাবো এর আঙুলের মাঝখানে বিড়ি দেখা গেছে, সেটা নিয়ে ক্ল্যারিফিকেশন দিতে বসে আমাকে মাঝখানে টেনে এনেছে। কত বড় জালিয়াত মহিলা, কতখানি জালিয়াত মহিলা! নিজের নোংরামো ঢাকতে গিয়ে সবসময় অন্য কাউকে ঢাল করতে হয়। বেজাত কোথাকার, জাতের ঠিক নেই, বেজাত। এই হচ্ছে সম্পর্ক। আর এই গল্পের মধ্যে 0.000% মিথ্যে কথা নেই, সবটা সত্যি কথা। শুধুমাত্র গিফটের লোভে মল্লিকাকে নিমন্ত্রণ করে। আর মল্লিকাও বলিহারি, ও বোঝে না যে ওকে ইগনোর করছে। কিসের জন্য আসে, কি কারণে আসে ওর কাছে? যে কাজ জানে তার কখনো ভাতের অভাব হয় না। মল্লিকা কাজ জানে, তার কখনো কাস্টমারের অভাব হবে না। কমসে কম এই ধরনের জালিয়াত, ধরিবাজ, এই ধরনের মানুষ দরকারই নেই, তাই না? এইবার দেখো, এই যে কথাটা বললাম না, এই গল্পটা তোমাদেরকে শোনালাম না, বিড়িমাসি ধোঁয়া ছাড়তে ছাড়তে মল্লিকার বাড়িতে গিয়ে হাজির হবে। আর এখনো পর্যন্ত যার পর্দা ফাঁস করেছি তার কাছে একেবারে দৌড়ে গেছে না সাফাই গাইতে। সে কি ভাইপো হোক, কি বৌমার গয়না নিয়ে হোক, কি ননদ হোক, কি ওই কাকি শাশুড়ি হোক, হ্যাঁ, সবার কাছে দৌড়েছে। এইবার মল্লিকার পালা, এবার মল্লিকার কাছে দৌড়াবে, দেখে নিন। বুঝতে পেরেছ? বললাম না, সামনে থেকে দেখেছি, বুঝতে পেরেছি, সেই কারণে কোনো কিছুর পরোয়া না করে মুখে লাথ মেরে বেরিয়ে এসেছি। তোমাদেরকে একটা মেসেজ আমি আজকে পড়ে শোনাই। এটা হচ্ছে 6 এপ্রিল, যেদিন আমি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে বেরিয়ে এসেছি। সেই দিন বিড়িমাসি আমাকে একটা মেসেজ করেছে, শোনো।
আজ কেন জানি না মনে হচ্ছে তুই সত্যি মন থেকে এই সম্পর্ক থেকে বেরোতে চাস। হ্যাঁ, মনে তো হবেই, কারণ সেই রকম ঘটনাই তো ঘটিয়ে রেখেছিলি। অনেকবার রাগ করেছিস, আমি রাগ ভাঙিয়ে তোকে কাছে টেনে নিয়েছি, কিন্তু এভাবে কতদিন বল? মিথ্যে দিয়ে আমাকে ভুলিয়ে রেখেছিলি, মিথ্যে দিয়ে ভুলিয়ে রেখেছিলি, বুঝলি? এইবার আর সেটা করতে পারিসনি। জোর করে কিছুই হয় না, জানিস তো, একদম জোর করে ভনিটাও, ভণ্ড মুখটাকেও বেশি দিন ঢেকে রাখা যায় না। এমনিও আমাকে ভালোবেসে তোর ক্ষতি ছাড়া আর কিছুই হয়নি। এক্স্যাক্টলি, এই কথাতে আমি 1000% এগ্রি করি। তোকে ভালোবেসে আমার ক্ষতি ছাড়া কিচ্ছু হয়নি। যেদিন থেকে আমার সাথে তোর পরিচয় হয়েছে, তোর একের পর এক ক্ষতি হয়েছে। একদম একদম সত্যি কথা বলেছিস। আমি সরে যাচ্ছি দিদি, দিদি মাই ফুট। যে কটা বছর তুই জীবনে ছিলি সুখের স্মৃতি হিসেবে মনে রেখে দেব। কাব্য মারছে, কাব্য মারছিল, বুঝতে পেরেছ? তুই ভালো থাকিস, জীবনে এগিয়ে যা, এই প্রার্থনা করি। আমার ভালো থাকা, অবশ্য তোর মতন কিছু গিরগিটি আমার ভালো থাকা খারাপ থাকা নিয়ে এফেক্ট করতে পারবে না আমার জীবনে। আমাকে তোর জীবনে কালো অধ্যায় মনে করে ভুলে যাস, আমি জানি তুই পারবি। একদম পারতেই হবে, আমাকে পারতেই হবে। হু দ্য হেল আর ইউ যে তোকে ভালো স্মৃতি হিসেবে মনে রাখবো? ভালো কিছু দিয়েছিস, ভালো কিছু করতে পেরেছিস যে তোকে ভালো স্মৃতি হিসেবে মনে রাখবো? তোর পরিবারের মেরুদণ্ডহীন যারা রয়েছে সবকটা মেরুদণ্ডহীন, আমি সেরকম নই যে একবার দুবার তিনবার বেইমানি সহ্য করে থেকে যাব। কে তুই? সম্পর্ক নিয়ে জ্ঞান দিচ্ছিলিস না, সেই গল্পটা আজকে শুনিয়ে দিলাম। আর এটা ছিল মানে মুখোশটা খোলার আগের মেসেজ, বুঝতে পেরেছো? মুখোশ খোলার পরে আরও মেসেজ আছে, সেগুলো আমার শোনানোর প্রয়োজন নেই। শোনানোর হলো অনেকদিন আগেই শুনিয়ে দিতাম, বুঝতে পেরেছো? এর জন্যই কোনো কিছুর পরোয়া না করে বেরিয়ে এসছি। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।